আচ্ছা দেখি ভাই, আসবো ইনশাল্লাহ। আচ্ছা আমরা তাহলে ক্লাসে চলে যাই। আমরা গতদিন ১৩২ পর্যন্ত আলোচনা করলাম। এরপরে পাবলিক নিউইসেন্স এর যে অধ্যায়টা আছে এটা এমসিকিউ এর জন্য তো গুরুত্বপূর্ণ না। মানে এমসিকিউ হইতে পারে এখান থেকে, এবং আলোচনা করা হয়েছিল ১৩২ এর ক তে হলো যে এই অধ্যায়ের বিষয়গুলা কি মহানগরী বা মেট্রোপলিটন এলাকার জন্য প্রযোজ্য না। এভাবে আমরা জাস্ট অবজেক্টিভ এর জন্য আলোচনা করছিলাম এবং ভিডিওগুলা দেওয়া আছে। তাই এই অধ্যায়টা আর আলোচনা করে সময় নষ্ট করলাম না। আমরা পরে চলে যাই ১৪৪ ধারায়। ১৪৪ ধারায় কি? ১৪৪ ধারায় হলো যে ১৪৪ ধারা জারি করে কিভাবে? এই বিষয়গুলো ১৪৪ ধারায় আলোচনা করা হইছে। আমরা ১৪৪ ধারা হিসেবে এটা চিনি, বা বিশেষ অবস্থা বা জরুরি অবস্থা। ১৪৪ ধারা কি? জরুরি অবস্থা। কোন, কোন ক্ষেত্রে আসলে জরুরি অবস্থা ঘোষণা করে এই বিষয়গুলো আছে কোথায়? ১৪৪ এ। তো কে পারেন? এটাও জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট এই ৪৪ ধারা ঘোষণা করতে পারেন। কখন ঘোষণা করেন? যখন তিনি দেখেন যে আসলে কোথাও জনশান্তি বা জনগণের অশান্তি সৃষ্টি হচ্ছে, শান্তি শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে, বা দাঙ্গা বা মারামারির অবস্থা, বা ২ টা রাজনৈতিক দল একই সাথে একই জায়গায় কি করছে? সমাবেশ ডাকছে। এইরকম ঝুঁকিপূর্ণ অবস্থাগুলোতে যেখানে ক্ষতির সম্ভাবনা হইতে পারে, তখন এই জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই এলাকায় কি সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা বা জরুরি অবস্থা ঘোষণা করেন। এবং এই ১৪৪ ধারা সর্বোচ্চ কত দিনের জন্য? ২ মাসের জন্য, বা ২ মাসের অধিক বলবৎ হয় না বা কার্যকর হয় না। ২ মাসের বেশি সময়ের জন্য যদি এই ১৪৪ ধারা বা জরুরি অবস্থা কার্যকর করতে চায়, সেই ক্ষেত্রে কি করতে হয়? সরকারের গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে সেটা ঘোষণা করতে হয়। সবাই ক্লাসে ঢুকে একটু চেষ্টা করবেন মিউট করে দেওয়ার জন্য। এরপরে হলো ১৪৫ ধারা কি? ১৪৫ ধারা হলো যে এই স্থিতাবস্থা। ও আচ্ছা, ১৪৪ ধারার আরো কিছু নাম আছে। এটা কারফিউ জারিও বলে, হ্যাঁ? জরুরি অবস্থা, কারফিউ জারি বা ১৪৪ ধারা জারি। এটা ৩ টা নামেই পরিচিত। তাইলে এই কারফিউ জারি কখন হয়? যখন এক বা একাধিক রাজনৈতিক সংগঠন বা গোষ্ঠী কি করে? এক বা একাধিক রাজনৈতিক গোষ্ঠী বা সংগঠন যদি কোথাও সমাবেশ আহ্বান করে, অথবা কোনো বেআইনি সমাবেশ হইতে পারে এমন সম্ভাবনা দেখা দেয়, বা মানুষের বা জনগণের শান্তি শৃঙ্খলা বা স্বাভাবিক জীবন বিপন্ন হইতে পারে এমন কোনো আশঙ্কা দেখা দিলে, যেখানে মানুষের জীবন বা নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হইতে পারে, তখন পুলিশ অফিসারের আবেদন ক্রমে জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাসম্পন্ন নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই স্থানে কাউকে প্রবেশ করতে না দেওয়ার আদেশ দিয়ে, বা যে আদেশ দেন আ তাকে কি বলে? ১৪৪ ধারা জারি বা জরুরি অবস্থা জারি বা কারফিউ জারি। এবং এটার সাথে পুলিশ রেগুলেশনস কত? ১৩৪ রিলেটেড। এরপরে যেটা দেখি যে সেটা হলো স্থিতাবস্থা জারি। হ্যাঁ? স্থিতাবস্থা জারি হলো ১৪৫ ধারা বা সাধ্য হয় না তো। ১৪৪ ধারা জারি আরকি। কারফিউ জারি বা জরুরি অবস্থা জারি, এটা সংজ্ঞাটা বললাম। এবং এটা কে, কে পারে? শুরুতেই বলছি যে জেলা ম্যাজিস্ট্রেট বা কোন ক্ষমতাসম্পন্ন নির্বাহী ম্যাজিস্ট্রেট। কোন, কোন ক্ষেত্রে? যখন জনশান্তি ভঙ্গ হইতে পারে বা জনগণের শান্তি শৃঙ্খলা বিনষ্ট হইতে পারে, তখন এই সকল ক্ষেত্রে কি করতে পারে? জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই এলাকায় কাউকে প্রবেশ করতে যেন না পারে, সেজন্য যে আদেশ জারি করেন সেটাই হলো ১৪৪ ধারা জারি বা জরুরি অবস্থা জারি বা কারফিউ জারি। মূলত রাজনৈতিক দলগুলো যখন একাধিক রাজনৈতিক দল বা গোষ্ঠী কি করে? একত্রে সমাবেশ ডাকে একটা জায়গায়, তখন এদের মধ্যে মারামারি হওয়ার সম্ভাবনা, দাঙ্গা হওয়ার সম্ভাবনা দেখা দেয়। বা এই যে ব্রাহ্মণবাড়িয়া ২ পক্ষ যখন একটা গন্ডগোল লাগতে চায়, তখন অ্যা পুলিশ যদি আবেদন দেয়, তাহলে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই জায়গায় ১৪৪ ধারা জারি করেন। এবং এটা হলো পুলিশ রেগুলেশনস এর কথা বলছি। পুলিশ রেগুলেশনস ১৩৪, এখানে ওই বিষয়টা আলোচনা করা আছে, জরুরি অবস্থা জারির বিষয়টা। এরপরেরটা হলো যে ১৪৫ ধারা স্থিতাবস্থা জারি বা ইনজেকশন জারি। ইনজেকশন জারি কাকে বলে? এই বিষয়টা এখানে পাবো, এবং ইনজেকশন জারির ক্ষেত্রে পুলিশের আসলে করণীয় কি? এই বিষয়গুলাও এই ধারায় আলোচনা করা হইছে। তাইলে মূলত ৩ টা কারণে এই ইনজেকশন জারি বা স্থিতাবস্থা জারির আদেশ দেয়। একটা হলো জমি, আরেকটা হলো পানি, আরেকটা হলো সীমানা। এই ৩ টা নিয়া যদি কোন বিরোধ সৃষ্টি হইতে পারে, এটা যদি জেলা ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট জানতে পারেন, তাহলে ওই এলাকায় কি করতে পারবেন? ওই স্থানে
পক্ষ বা পক্ষদ্বয়ের মধ্যে যে পক্ষগুলা বা যে মানুষগুলোর মধ্যে গন্ডগোল হইতে পারে এদেরকে একটা নির্দেশ দিবেন যে আদালতের মাধ্যমে বিষয়টা সমাধান করার জন্য, এবং একটা তারিখ লিখে দিবেন এই তারিখে যেন আদালতে উপস্থিত হয়। এই যে একটা নির্দেশনা, এখানে যাতে শান্তি শৃঙ্খলা বিনষ্ট না করে ওই জায়গায়, এই নির্দেশনাটার নামই হলো যে ইনজেকশন জারি। তাহলে জেলা ম্যাজিস্ট্রেট অথবা ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেট যদি পুলিশ রিপোর্ট অথবা অন্য কোনো ভাবে, মানে তার সোর্স মারফতে অথবা কেউ তাদের কাছে গিয়ে নালিশ করলো এইভাবে, তাহলে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ রিপোর্ট বা অন্য কোনোভাবে যদি জানতে পারেন যে ২ বা ততোধিক ব্যক্তি বা গ্রুপ বা দলের মধ্যে কি জমি, পানি অথবা সীমানা নিয়ে কোনো দ্বন্দ্ব রয়েছে এবং এই দ্বন্দ্বের কারণে কি শান্তি ভঙ্গ হইতে পারে, তখন এই পক্ষ বা পক্ষগুলোকে তাদের অধিকার বা এই অধিকার আদায়ের জন্য বা এই বিরোধ নিষ্পত্তি হওয়ার জন্য আদালতের মাধ্যমে কি যেন উপস্থিত হয়ে সমাধান করে। এইজন্য যে আদেশ জারি করেন সেই আদেশটার নামই হলো ১৪৫ ধারা জারি বা ইনজেকশন জারি বা স্থিতাবস্থা জারি। এবং পুলিশের কাজ কি এই ক্ষেত্রে? পুলিশ যখন আদালত এই ইনজেকশনটা জারি করে তখন এই ইনজেকশনের কপি সেই পক্ষদ্বয়ের মধ্যে গিয়ে কি করবে? জানাবে, তাদেরকে এই বিষয়টা অবগত করবে। এটাই পুলিশের কাজ। এটা ছাড়া পুলিশের কোনো কাজ নাই। আর পুলিশ মূলত দেওয়ানি মামলা বা দেওয়ানি বিষয়ে এই ১৪৫ ধারার মাধ্যমে কি করে? প্রবেশ করে বা এন্ট্রি করে, এবং এই সকল বিষয়কে এই নিরাপত্তার খাতিরে বা নিরাপত্তা বিষয়ক বিষয় দিয়ে পুলিশ হস্তক্ষেপ করতে পারে। এছাড়া কিন্তু পুলিশের দেওয়ানি মামলায় ঢোকার কোনো জায়গা নাই। এই ১৪৫ ধারা দিয়ে মূলত পুলিশ দেওয়ানি মামলায় ইন্টারফেয়ার করে। শান্তি শৃঙ্খলা বিঘ্ন হইতে পারে এই অজুহাতে। এরপরে আমরা যে আরো কিছু ধারা পড়ছিলাম এগুলো এখন আর পড়বো না। কারণ এগুলো এমসিকিউ এর জন্য। আমরা শুধু আজকে যেগুলো আমাদের বেশি গুরুত্বপূর্ণ এগুলা রিভিশন দিয়ে শেষ করব। নইলে রিভিশন দিতে অনেক সময় লেগে যাইতেছে। এরপরে আমরা পরের অধ্যায়টা গুরুত্বপূর্ণ অধ্যায়, যে পুলিশের প্রিভেন্টিভ যে অ্যাকশন গুলা আছে অর্থাৎ নিবারণমূলক কাজ। এই একটা প্রশ্ন থেকে ৪-৫ টা ধারা থেকে উত্তর দিতে হয় এবং এটা পুলিশের প্রত্যেক সদস্যের জানা উচিত, গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আমাদের জন্য। এখান থেকে লিখিত একটা প্রশ্ন হয়, পুলিশের নিবারণমূলক কাজগুলো আলোচনা করুন বা পুলিশের প্রতিরোধমূলক কি ব্যবস্থা গ্রহণ করতে পারে আলোচনা করুন। এই প্রশ্নটা আসলে ১৪৯ থেকে ১৫৩ এই ৫ টা ধারা থেকে উত্তর দিতে হয়। একটা প্রশ্নের জন্য ৫ টা ধারা। আবার অনেক ক্ষেত্রে আছে যে একটা প্রশ্ন একটা ধারা থেকে উত্তর দিতে হয়। বাট এইখানে আমরা ৫ টা ধারায় আমাদের কি টানতে হবে। তাহলে পুলিশের নিবারণমূলক বা প্রতিরোধমূলক হইলো যে কোনো অপরাধ ঘটার আগেই যে কাজগুলা পুলিশ নিয়ে থাকে। এটা কি? ১৪৯ ধারায় বলতেছে যে পুলিশ আমলযোগ্য অপরাধ নিবারণ করবে। পুলিশের সামনে যদি কোনো আমলযোগ্য অপরাধ হতে দেখে বা আমলযোগ্য অপরাধ হওয়ার কেউ আশঙ্কা তৈরি হয় তখন পুলিশ এটা নিবারণের জন্য হস্তক্ষেপ করবে এবং তার সাধ্যমতো চেষ্টা করবে ১৪৯ ধারায়। ১৫০ ধারা আমরা বিভিন্ন কাজে লিখি। বিভিন্ন কাজে এটা ব্যবহার করি। বিভিন্ন প্রশ্নের ক্ষেত্রে ব্যবহার করি যে আপনি একজন টহলরত অফিসার, আপনার সামনে একটা আমলযোগ্য অপরাধ করলো, আপনি কি করবেন? বা আপনার করণীয় কি? বা আপনি একটা লাশ পাইলেন বা একটা বেওয়ারিশ সম্পত্তি পাইলেন, তখন আপনার করণীয় কি? যেই ধরনের প্রশ্ন আসুক, পুলিশের দায়িত্ব কর্তব্য আলোচনা করতে গেলে এই ১৫০ ধারাটা মানে একটা আবশ্যক ধারা বা সবকিছুর ক্ষেত্রে আসে। যেমন জিডির বিষয়টা। যখন এরকম কিছু হয় তখন আমরা বলি কি জিডিতে নোট দিব। এই জিডিতে নোট দেওয়ার সাথে আমরা কি করি? ঊর্ধ্বতন কর্তৃপক্ষরে অবহিত করি। এই যে অবহিত করার বিষয়টা আমলযোগ্য অপরাধের বিষয়ে, এটা হলো ১৫০ ধারায়। এখানে বলতেছে যে কোন আমলযোগ্য অপরাধ সংগঠনের ষড়যন্ত্র সম্পর্কে যদি পুলিশ জানতে পারে, তাহলে সে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কি করবে? অবহিত করবে। এই অবহিত করি আমরা সিআরপিসির ১৫০, পুলিশ রেগুলেশনস ১২০ এবং পুলিশ আইনের ২৩ ধারা। এই ৩ টা ধারা মোতাবেক বা ৩ আইনের ক্ষমতা বলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি যেকোনো বিষয়ে। এরপরে ১৫১ ধারা হলো যে আমলযোগ্য অপরাধ নিবারণ কল্পে গ্রেফতার করা যায় বিনা পরোয়ানায়। এই বিনা পরোয়ানায় গ্রেফতার ফৌজদারি কার্যবিধির আরো একটা ধারা পাইলাম ১৫১ ধারায়। এখানে বলছে যে আমলযোগ্য অপরাধ সংগঠনের যদি কোন ষড়যন্ত্রের খবর পুলিশ জানতে পারে, জানার পর যদি দেখে যে এই ব্যক্তিকে এখন গ্রেফতার ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। মানে একে এখন গ্রেফতারি করতে হবে। আমলযোগ্য অপরাধ করে নাই, বাট অপরাধ করার জন্য সে ষড়যন্ত্র করছে এবং একে যদি গ্রেফতার না করে তাহলে অপরাধ সংগঠন হবে। এই ক্ষেত্রে এই অপরাধ নিবারণের জন্য পুলিশ কি করতে পারবে? বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবে। আর যদি অপরাধ করে ফেলে তাইলে কিন্তু ৫৪ ধারায় চলে গেল। আমলযোগ্য অপরাধ করলে ৫৪ ধারায় গ্রেফতার করে। কিন্তু অপরাধের ষড়যন্ত্র সম্পর্কে পুলিশ জানার পরে যদি দেখে যে এই ব্যক্তিকে অর্থাৎ যে অপরাধ করতে ষড়যন্ত্র করলো, এই ষড়যন্ত্রকারীকে গ্রেফতার না করলে এই আমলযোগ্য অপরাধটা সংগঠন হয়ে যাবে। এই ক্ষেত্রে ১৫১ ধারায় বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে।
এরপরে ১৫২ ধারা হলো সরকারি সম্পত্তির ক্ষতি নিরোধকল্পে স্থাবর বা অস্থাবর যেটাই হোক এই ধরনের সরকারি কোনো সম্পত্তির ক্ষতির যদি কেউ চেষ্টা করে পুলিশের সামনে তাহলে পুলিশ তার কর্তৃত্ব বলে এখানে কি করবে হস্তক্ষেপ করবে। তাহলে সরকারি সম্পত্তির ক্ষতি হতে দিবে না পুলিশ, এখানে হস্তক্ষেপ করবে। এরপরের ধারাটা মূলত এখানে সকল পুলিশের না, এটা হলো ওসির। ওসি যদি জানতে পারে যে তার থানা এলাকার মধ্যে কি হচ্ছে কোন জায়গায় ভেজাল কোনো ওজন মাপার যন্ত্র বা বাটখারা এইগুলা যদি কেউ ব্যবহার করছে বা সংরক্ষণ করছে বা বিক্রির জন্য, তাহলে কি করতে পারবে? ওই জায়গায় বিনা পরোয়ানায় তল্লাশি করে গ্রেফতার করতে পারবে এবং এই বিষয়টা এখতিয়ারবান ম্যাজিস্ট্রেটকে অবহিত করবে। তাইলে এটা কিন্তু এখনের জন্য অত গুরুত্বপূর্ণ না। কিন্তু আগে কিন্তু ধরেন একটা ওজন মাপার ১ সের, ১ সেরে যদি কোনো কারণে ১০০ টা কম হয়, তাহলে আজীবন যতদিন এই পাথরটা ব্যবহার করবে, ওই পাথরটা দিয়ে কি কম দিয়ে আসবে। এইজন্য ওইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক ছিল ওই সময়ের প্রেক্ষিতে। বাট এখন তো ডিজিটাল, এখনের গুলা কি যন্ত্রপাতি বলি, ওজন মাপার যন্ত্রপাতি। আর আগের গুলা যেগুলা এগুলাকে বলে বাটখারা। এইজন্য দেখবেন এটা পেনাল কোডেও একটা অধ্যায় আছে এখানে। এখানে বারবার এই যন্ত্রপাতির বিষয়টা এক জায়গায় এক ধারায়, বাটখারার বিষয়টা আরেক জায়গায়। তো এটা হলো ১৫৩ ধারায় ওসির। ওসি যদি জানতে পারে তার এলাকায় কেউ এরকম ভেজাল ওজন মাপার যন্ত্রপাতি ব্যবহার করছে বা এই সংরক্ষণ করছে বা বিক্রির জন্য এগুলা সংরক্ষণ করছে, তাহলে তিনি বিনা পরোয়ানায় ওই জায়গায় তল্লাশি করতে পারবেন এবং গ্রেফতার করতে পারবেন এবং বিষয়টা ম্যাজিস্ট্রেটকে অবহিত করতে হবে। এটা ছিল পুলিশের নিবারণমূলক কাজ বা প্রতিরোধমূলক কাজ। যেমন আমরা টিকা নেই, কোনো একটা অপরাধ হওয়ার আগে এর কার্যক্রম নেওয়াটাই হলো নিবারণমূলক বা প্রতিরোধমূলক। আমাদের কোনো অসুখ যাতে না হয় এইজন্য আমরা টিকা নেই, এই বিষয়টাও সেম। কোন একটা অপরাধ আমলযোগ্য অপরাধ এখনো হয় নাই, হইতে পারে, এই ক্ষেত্রে পুলিশ কি কার্যক্রমগুলা করে এইগুলা হলো পুলিশের নিবারণমূলক কাজ বা প্রতিরোধমূলক কাজ বা ইংলিশে বললে প্রিভেন্টিভ মেজার্স বা অ্যাকশনস যেভাবে বলেন আরকি। এরপরে আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায়, এই অধ্যায়ে আমলযোগ্য অপরাধের বিষয়ে তদন্ত, আমল অযোগ্য অপরাধের বিষয়ে তদন্ত, এই বিষয়গুলা মূলত থানার যে কার্যক্রম এই অধ্যায়টা শুরু হইল। এবং এর আগে আলোচনার সময় বলছিলাম যে এই যে পুলিশের নিবারণমূলক কাজ এটা সম্ভবত ১৩ অধ্যায়। আর এরপর একটা হলো ১৪ অধ্যায়। একটু দেখে নিই শিরোনামে। হ্যাঁ, এইটা হলো ১৩ অধ্যায় আর এই ১৫৪ থেকে শুরু হইছিল ১৪তম অধ্যায়, ৫ম পার্টের। তাহলে এখান থেকে একটা এমসিকিউ হয় অনেক সময় যে পুলিশের নিবারণমূলক বা প্রতিরোধমূলক কাজগুলো কোন অধ্যায়ে আলোচনা করা হয়েছে? ১৩তম অধ্যায়ে। আর পরের অধ্যায়টা হলো যে ১৪তম অধ্যায়। এখানে হইছে যে পুলিশের নিকট সংবাদ প্রদান এবং পুলিশের তদন্তের অধিকার এই বিষয়টা। এইটা হলো ১৪তম অধ্যায়ের আলোচনা। তাইলে আমলযোগ্য অপরাধের সংবাদ আসলে পুলিশ কি করবে? এটা হলো ১৫৪ ধারা। আমরা এফআইআর বা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা প্রাথমিক তথ্য বিবরণীর সংজ্ঞায় কিন্তু এই ১৫৪ ধারাটা ব্যবহার করি। এই ১৫৪ ধারায় বলতেছে যে ওসির কাছে যদি কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ আসে, অর্থাৎ কোন অপরাধ, যে অপরাধগুলোর জন্য পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে, এমন কোন অপরাধের সংবাদ যখন ওসির কাছে আসবে, ওসি কি করবে এটা? এই বিষয়ে এফআইআর গ্রহণ করবে। তবে বলতেছে যদি অপরাধটা মৌখিকভাবে আসে তাহলে তিনি এটা লেখানোর ব্যবস্থা করবেন। তিনি নিজে লিখে দিবেন অথবা তার অধস্তন কাউকে লিখে দেওয়ার নির্দেশ দিবেন। আর যদি লিখিতভাবে আসে তাহলে এখানে যিনি সংবাদদাতা তার স্বাক্ষর নিবেন। আর যদি মৌখিকভাবে আসে তাইলে লিখে দেওয়ার পর তাকে এটা পাঠ করে শুনাইবেন। সে রাজি থাকলে সে কি করবে? স্বাক্ষর করবে। এই স্বাক্ষর করার পর উনি কি করবেন? সরকার নির্ধারিত ফর্মে অর্থাৎ বিপি ফর্ম নং ২৭ বাংলাদেশ ফরম নং ৫৩-৫৬ তে লিপিবদ্ধ করে নিজে স্বাক্ষর করলে এটা কি হিসেবে গণ্য হবে? এফআইআর। এর আগ পর্যন্ত উনি যে অভিযোগটা দাখিল করলেন এটাকে বলে এজাহার। এজাহার মানে হলো কিছু বিবরণ দেওয়া, বর্ণনা দেওয়া। মূলত এখানে আমলযোগ্য অপরাধের যে বিবরণটা দেওয়া থাকে এটা হলো এজাহার। আর এজাহারটা যখন সরকার নির্ধারিত ফর্মে লিপিবদ্ধ হয় এবং সেখানে সংবাদদাতা এবং ওসি স্বাক্ষর করে তখন সেটাকে আমরা বলবো এফআইআর বা প্রাথমিক তথ্য বিবরণী এটা বলে। কিন্তু এজাহার আর এফআইআর কিন্তু এক জিনিস না, সূক্ষ্ম একটা পার্থক্য আছে। সকল প্রাথমিক তথ্য বিবরণী বা এফআইআরই এজাহার, কিন্তু প্রত্যেক এজাহার এফআইআর না। অনেক মামলা বা অভিযোগ এই এজাহারটা আসার পরে ওসি সেই বিষয়ে মামলা নেন না, না নিয়ে মামলা করা থেকে বিরত থাকেন। তখন কিন্তু আর সেই এজাহারটা এফআইআর এ পরিণত হয় না। তখন এই বাদী কি করতে পারে? কোর্টের কাছে যায়া মামলা করতে পারে।
তাহলে এফআইআর বা প্রাথমিক তথ্য বিবরণীর সংজ্ঞা আমরা এভাবে লিখতে পারি যে কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ থানায় মৌখিক বা লিখিতভাবে আসার পর থানার অফিসার ইনচার্জ উক্ত সংবাদের বিবরণটি যদি সরকার কর্তৃক নির্ধারিত বিপি ফর্ম নং 27 বাংলাদেশ ফর্ম নং 53-56 লিপিবদ্ধ করে নিজে স্বাক্ষর করে এবং সংবাদদাতা স্বাক্ষর নেয়, তবে তাকে এজাহার বা প্রাথমিক তথ্য এফআইআর বা প্রাথমিক তথ্য বিবরণী বলে। এখানে পুলিশ রেগুলেশনস 243 ক গ দুইটাই আসে, কারণ এই 27 আর 53-56 এটা 243 কতে আছে এবং 243 ধারায় যে অনেকগুলো উপধারা আছে প্রত্যেকটাই আমাদের জন্য জানা দরকার। প্রত্যেকটা থেকে এমসিকিউ করা যায়, লিখিত প্রশ্নেরও কিছু কিছু উপাদান আছে। আমরা শুধু 243 গ মুখস্থ করে লিখি, কিন্তু ওইখানে আরো অনেক গুরুত্বপূর্ণ অনেকগুলো তথ্যই আছে। এরপরে হলো যে এই এফআইআর এর ৩ টা কপি হয়, আমরা এটা জানি। মূলত আসলে ৫ টা কপি হয়, কিন্তু আমরা আইনে পড়ি ৩ টা। একটা হলো মূল কপিটা যায় কোথায়? কোর্টে, এবং কার্বন কপি যায় পুলিশ সুপারের কার্যালয়ে, এবং দ্বিতীয় কার্বন কপি কি রেজিস্ট্রারের সাথে লিপিবদ্ধ থাকে। সার্কেল অফিসে যায় একটা, আরেকটা হলো কি লিপিবদ্ধ থাকে হলো রেজিস্ট্রারের সাথে। আর ছায়া লিপি প্রেরণ করে, মানে ফটোকপি প্রেরণ করে সার্কেল অফিসে আর একটা তদন্তকারী কর্মকর্তার নিকট। তাহলে মোট হইলো ৫ টা কপি হয়। কিন্তু এখানে বলে যে এজাহারে ৩ কপি ২৪৬ ধারা বিধিতে পুলিশ রেগুলেশনস এর ৩ টা কপির কথা বলা হচ্ছে, এবং পরে আবার লিখে দিচ্ছে যে সার্কেল কপিতে কি যাবে? ছায়া লিপি। আর একটা যাবে তদন্তকারী কর্মকর্তার নিকট। এখান থেকে এমসিকিউ আসলে আসলে একটা কমপ্লিকেটেড বিষয় হবে। আসলে এজাহার কয় কপি? ৩ কপি না ৫ কপি? তখন এটা একটা মুশকিল হয়ে যায়। তাহলে তবুও আমরা যেটা লিখবো যে ৩ কপি দিব আরকি। মূল কপি কোর্টে যাবে, ১ম কার্বন কপি যাবে হলো পুলিশ সুপারের কার্যালয়ে, দ্বিতীয় কার্বন কপি। মূলত ৩ কপি কইরা করা হয়। এরপরেরটা হলো ওইটারে অনুলিপি করা, ছায়ালিপি করা, ফটোকপি করা। ফটোকপির কথা বলতেছি। ওইটার কপি না হিসেবে গণ্য হচ্ছে। এই হিসেবে যদি এজাহার কয় কপি হয়? তাহলে আমরা ৩ কপি দিব। তারপরে হলো যে প্রশ্নকর্তা যেটাকে সঠিক উত্তর রাখবেন ওইটাই আসলে সঠিক। উনি যদি মনে করে যে ৫ কপি তাইলে ৫, উনি যদি ৩ মনে করে ৩। এই ক্ষেত্রে আসলে যেহেতু আমাদের পরবর্তীতে কোনো উত্তর প্রকাশ করে না পুলিশ হেডকোয়ার্টার্স। এবং এই যে মামলাটা নেওয়া হইলো, এই মামলাটা থানায় যে মামলাটা নেওয়া হইলো, ওসি যে মামলাটা নিল, এই মামলাটাকে কি বলে? জিআর মামলা বা পুলিশি মামলা বলে। এই থানায় এই মামলা হইলে এই মামলাটাকে বলে পুলিশি মামলা। আর পুলিশ যদি এই মামলা না নেয়, এই মামলাটা যদি কোর্টে হয় তাহলে এটাকে নালিশি মামলা বা সিআর মামলা বলে। এবং নালিশি মামলা এবং পুলিশি মামলার পার্থক্য অনেক সময় আসে। ৫ নাম্বারের মার্ক দিয়া এই একটা প্রশ্ন কিন্তু আসতে পারে। পুলিশি মামলা এবং নালিশি মামলার পার্থক্য আলোচনা করুন। এরপরে আরেকটা প্রশ্ন আসতে পারে যে কে এজাহার দাখিল করতে পারে? তাহলে এখানে কিন্তু আরেকটা লিখিত প্রশ্ন হইতে পারে। কে এজাহার দাখিল করতে পারে? ওসি পারে, তারপরে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে যদি কেউ থাকে সে পারে। তারপরে হলো যে ওসির উপরে ৫৬১ ধারা মোতাবেক যারা আছেন তারাও পারেন। এরপরে আমরা দেখব ১৫৫ ধারায় আমল অযোগ্য অপরাধের সংবাদ আসলে কি করবে? তাহলে আমলযোগ্য আসলে মামলা নিবে, আর আমল অযোগ্য আসলে কি নিবে? মূলত এই যে অভিযোগ আসে, জিডি বিভিন্ন হারানোর কথা আছে। এই বিষয়গুলা কি আমল অযোগ্য। এই সকল ক্ষেত্রে আসলে কি নেয়? একজন আরেকজনকে ধমক দিছে বা হুমকি দিছে। এই ক্ষেত্রে আসলে কি, বা জায়গা জমি নিয়ে এখানে কি অশান্তি সৃষ্টি হইতে পারে মর্মে যদি আশঙ্কা তৈরি করে কেউ কোনো লিখিত দেয় থানায়, এগুলা কি আমল অযোগ্য অপরাধ। তো এই আমল অযোগ্য অপরাধের সংবাদ আসলে ১ম এ কি এটা সরকার নির্ধারিত নথিতে কি করবে? ওসি লিপিবদ্ধ করবে। এই নথিটাই হলো সাধারণ ডায়েরি বা জিডি ৩৭৭ এ যেটা আমরা পড়ি পুলিশ রেগুলেশনস এবং পুলিশ আইনের ৪৪ ধারা। এই আইনে যে নথির কথা বলা হচ্ছে সেটা হলো সাধারণ ডায়েরি বা জিডি। এই জিডিতে লিপিবদ্ধ করবে এবং যিনি সংবাদদাতা বা অভিযোগকারী তাকে কোথায় প্রেরণ করবে? তার সাক্ষী যা নিয়ে আসছে সেই সাক্ষী বা প্রমাণাদি সহ ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবে। এরপরে এই ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়ার পর ম্যাজিস্ট্রেট যদি এই ঘটনা তদন্তের নির্দেশ দেয় তাহলে পুলিশ তদন্ত করবে। অন্যথায় আমল অযোগ্য অপরাধের বিষয়ে পুলিশ কি করবে না? তদন্ত করবে না। এবং এটা কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট নির্দেশ দিতে পারে সর্বনিম্ন? সর্বনিম্ন ২য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এই পুলিশকে আমল অযোগ্য অপরাধ তদন্তের নির্দেশ দিতে পারে। অন্য কেউ, মানে এর নিচে আর কেউ পারে না। ৩য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আছে তারা কিন্তু পারে না। এরপরেরটা গুরুত্বপূর্ণ। এখানে বলতেছে যে আমল অযোগ্য অপরাধ তদন্তের জন্য যদি ম্যাজিস্ট্রেট নির্দেশ দেয় তাহলে এই অপরাধটা তদন্ত এমনভাবে হবে যেটা হলো ১৫৬ ধারা অনুসারে সকল ক্ষমতা প্রয়োগ করতে পারবে। মানে আমলযোগ্য অপরাধ তদন্ত যেভাবে করে এইভাবেই করবে। একটা জিনিস শুধু পারবে না। এটা কি? বিনা পরোয়ানায় গ্রেফতার। যখন পুলিশি মামলা হয় তখন কি করতে পারে পুলিশ? বিনা পরোয়ানায়
গ্রেফতার করতে পারে, বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারে, কোনো পাবলিককে সাক্ষী দেওয়ার জন্য, সাক্ষী না জবানবন্দি বা জিজ্ঞাসা করার জন্য ডাকতে পারে নোটিশ দিয়ে। এখানেও সব কাজ করতে পারবে, শুধু বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবে না। তাইলে জিডি তদন্ত করতে গিয়েও কিন্তু মামলার যে তদন্তের ক্ষমতা আছে, ওই তদন্তের অনুরূপ সকল ক্ষমতা প্রয়োগ করতে পারবে ১৫৫ ৩ উপধারা অনুসারে। এরপর ১৫৬ মূলত এই যে তদন্ত প্রক্রিয়া, তদন্ত করলে কি, কি করা লাগে বা কি, কি করে। মূলত পুলিশ ১৫৬ ধারায় কি করে? মামলার তদন্ত করে। তাইলে থানা এলাকায় কোনো যদি আমলযোগ্য অপরাধের ঘটনা ম্যাজিস্ট্রেটের ঘটে, তাহলে ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই কি করতে পারবে পুলিশ? তদন্ত করতে পারবে। তাইলে আমলযোগ্য অপরাধ হইলে আর ম্যাজিস্ট্রেটের অনুমতি নেওয়া লাগে না। পুলিশ মামলা নিতে পারে, বাকি সব কার্যক্রম করতে পারে ১৫৬ র ১ উপধারা অনুসারে। ২ এ বলতেছে যে এই পুলিশ আমলযোগ্য অপরাধ তদন্তের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট এই পুলিশের কাজ নিয়ে কোনো সময় কি করতে পারবে না? প্রশ্ন উত্থাপন করতে পারবে না। আর ১৫৬ ৩ উপধারায় মূলত যখন কোনো থানায় কোনো মামলা না নিয়ে বাদীকে বা সংবাদদাতাকে ফিরিয়ে দেওয়া হয়, তখন সংবাদদাতা কোথায় যায়? কোর্টে যায়। কোর্টে যাওয়ার পর কোর্ট যদি মনে করে যে এই অপরাধটাই কি মামলা নেওয়া দরকার, তদন্ত করা দরকার, তাইলে কোর্ট এই ১৫৬ ৩ উপধারা অনুসারে পুলিশকে নির্দেশ দিতে পারে এই অভিযোগ বা তদন্ত বা কোনো একটা বিষয় তদন্তের জন্য ১৫৬ ৩ উপধারা অনুসারে পুলিশকে বা থানার ওসিকে ম্যাজিস্ট্রেট নির্দেশ দিতে পারে। কোন, কোন ম্যাজিস্ট্রেট? ১৯০ ধারায় যারা অভিযোগ আমলে নিতে পারে। ১৯০ ধারায় কারা, কারা অভিযোগ আমলে নিতে পারে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ক্ষমতা সম্পন্ন ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এরা কি করতে পারে? অপরাধ আমলে নেওয়ার জন্য, এবং ক্ষমতা সম্পন্ন নির্বাহী ম্যাজিস্ট্রেটও মনে হয় আছে ১৯০ এ। এইটা ১৯০। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, আর হলো ক্ষমতা সম্পন্ন অন্য যেকোনো ম্যাজিস্ট্রেট। মানে নির্দেশ দেওয়ার জন্য ক্ষমতা সম্পন্ন অন্য কোনো ম্যাজিস্ট্রেট কি করতে পারবে? পুলিশ বা থানার অফিসার ইনচার্জকে মামলা তদন্তের নির্দেশ দিতে পারবেন ১৫৬ অনুসারে। এরপরে ১৫৭ হইলো যে এই যে ১৫৪ তে আমলযোগ্য অপরাধ আসলেই বলল কি মামলা নেওয়ার জন্য। এখন এমনও তো হইতে পারে যে এই অপরাধটা সম্পর্কে পুলিশের সন্দেহ থাকতে পারে। এই যখন সন্দেহের সৃষ্টি হবে, তখন আসলে পুলিশ কি কার্যক্রম গ্রহণ করবে? আসলে কি যে কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ একজন বানাইয়া নিয়ে আসলেও কি পুলিশ মামলা নিবে কিনা? ১৫৪ তে বলছে আমলযোগ্য অপরাধের সংবাদ মৌখিক বা লিখিত যেইভাবে আসুক পুলিশ সেই বিষয়ে মামলা নিবে। আর ১৫৭ তে গিয়ে বলতেছে যে তবে যদি আমলযোগ্য অপরাধের বিষয়ে অফিসার ইনচার্জের কাছে সন্দেহজনক মনে হয়, তাহলে তিনি এই বিষয়ে মামলা নিবেন না। মামলা না নিয়ে কি করবেন? বিষয়টা জিডিতে নোট দিয়া ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেটকে বা এখতিয়ার সম্পন্ন যে ম্যাজিস্ট্রেট থাকবে ওই এলাকার, উনাকে জানাবেন, এবং ঘটনাটি তদন্তের জন্য বা আসামি গ্রেফতারের জন্য উনি নিজে অথবা তার অধস্তন কাউকে, তবে এমন কাউকে না যিনি মামলা তদন্ত করতে পারেন না, ক্ষমতা সম্পন্ন এমন একজনকে দিতে হবে যিনি আইনে তদন্ত করার ক্ষমতা সম্পন্ন এমন কোন ব্যক্তিকে সেই ঘটনাস্থলে প্রেরণ করবেন এবং পরিদর্শন করে আসামি পাওয়া গেলে গ্রেফতার করবেন। তাহলে আমলযোগ্য অপরাধের সন্দেহের ক্ষেত্রে ১ম এ মামলা নিবেন না। সন্দেহ যদি হয় যে আসলে অপরাধটা আমলযোগ্য না, অথবা আসলে এরকম ঘটনা ঘটে নাই, তখন তিনি মামলা না নিয়ে ম্যাজিস্ট্রেটকে জানাইয়া নিজে ঘটনাস্থলে যাবেন অথবা তার অধস্তন কাউকে ঘটনাস্থল পরিদর্শনের জন্য প্রেরণ করবেন। এরপরে বলতেছে যে ঘটনাস্থলে যাওয়ার প্রয়োজন নাই বিশেষ একটা ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? যখন অফিসার ইনচার্জ অফিসার ইনচার্জের কাছে যে অভিযোগটা আসলো আমলযোগ্য অপরাধের, এই অপরাধের বিষয়ে যদি আসামির নাম ঠিকানা উল্লেখ করে অভিযোগ করে, এবং অপরাধটা যদি সিরিয়াস নেচার, যেটা মূল আইনে লেখা আছে যে সিরিয়াস নেচার বা মারাত্মক প্রকৃতির না হয়, সেই ক্ষেত্রে কি করতে হবে? সরেজমিন তদন্তের প্রয়োজন নাই। আর আরেকটা ক্ষেত্র আছে যে যেখানে তদন্ত করারই প্রয়োজন নাই। অফিসার ইনচার্জ যদি মনে করে যে এই অ ঘটনা তদন্ত করার প্রয়োজন নাই, তখন তিনি কি সরাসরি তদন্ত করা থেকে বিরত থাকতে পারবেন। শুধু জিডিতে নোট দিয়া কি করবেন? নির্বাহী যে ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেট আছে তাকে জানাবেন। এবং সর্বশেষ এটা ২ টা উপধারা। এখন পর্যন্ত যা আলোচনা করলাম এগুলা হইল যে ১ উপধারার আলোচনা। ২ উপধারায় গিয়ে বলতেছে যদি অফিসার ইনচার্জ এইরকম কোন ঘটনা ঘটে, অর্থাৎ মামলা না নেয় অথবা ঘটনাস্থলে না যায় অথবা কি করে? যে তদন্তই না করে, তাহলে এই বিষয়গুলা কাকে জানাইতে হবে? যিনি সংবাদদাতা তাকে সরকার নির্ধারিত পদ্ধতিতে, অর্থাৎ যেই নির্ধারিত ফরম আছে ওই ফরমে কি কারণে তার মামলাটা তিনি নেন নাই, কেন সেই তদন্ত করান নাই, এই বিষয়টা তাকে কি করবেন? অবহিত করবেন।
এরপরে ১৫৮ ধারা, ১৫৮ ধারায় বলতেছে যে এই যে ১৫৭ ধারা অনুসারে ম্যাজিস্ট্রেটের নিকট যে রিপোর্ট, এই রিপোর্ট সরকার কর্তৃক কি করবেন? পুলিশ অফিসারের মাধ্যমে এই যে প্রেরণ করবেন, এটা হবে ঊর্ধ্বতন অফিসারের মাধ্যমে। মানে এসি সার্কেল অফিসারের মাধ্যমে এই রিপোর্ট গুলা যাবে। এই যে মামলা তদন্ত নিলেন না, মামলা নিলেন না বা এই তদন্তও করলেন না বা ঘটনাস্থলেও গেলেন না। এই বিষয়ের যে রিপোর্টটা দিবে ম্যাজিস্ট্রেটকে, এই রিপোর্টটা সার্কেল অফিস হয়ে যাবে। এখানে সার্কেল অফিসের কথা বলা নাই, বলছে যে ঊর্ধ্বতন পুলিশ অফিসারের মাধ্যমে পেশ করতে হয়। মূলত প্র্যাকটিক্যাল যেটা, এটা হলো সার্কেল অফিসের মাধ্যমে যায় এবং সার্কেল অফিসার ওই রিপোর্টে কোনো মতামত লিখতে পারেন এবং উনি যা উপযুক্ত মনে করবেন ওই মতামতটা লিখবেন এবং থানার ওসিকে নির্দেশ দিতে পারেন এবং এই রিপোর্ট লিপিবদ্ধ করে বিলম্ব ছাড়াই ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে। এখানে লেট করা যায় না। খুব দ্রুত এই বিষয়ে অবহিত করতে হয়। এরপর ১৬০ ধারা হলো যে পুলিশ যখন কোনো মামলার বা অভিযোগের সাথে সংশ্লিষ্ট যে ব্যক্তি ঘটনা সম্পর্কে জানে, এই ব্যক্তিকে কি জিজ্ঞাসাবাদ করার জন্য নোটিশ দিতে পারে ১৬০ ধারায়। ১৬১ তে কি করেন উনি? ১৬১ তে উনি তাদের জবানবন্দি লিপিবদ্ধ করেন। ১৬০ এ দেন কি নোটিশ। আর নোটিশ পাওয়ার পর যদি কোনো ব্যক্তি হাজির না হয় তাইলে সে পেনাল কোডের বা পিসি যেটা বলি পেনাল কোডের ১৭৪ ধারায় কি হবেন? তার অপরাধ হবে। এবং এই ব্যক্তির বিরুদ্ধে নন এফআইআর প্রসিকিউশন দাখিল করতে হবে ১৭৪ এ যদি নোটিশ পাওয়ার পরও কোনো ব্যক্তি হাজির না হয়। এরপরে ১৬১ ধারায় বলছে যে পুলিশ অফিসার আসলে তাদের জবানবন্দি কিভাবে নিবে। তাহলে ঘটনার সাথে পরিচিত এমন যে কোনো ব্যক্তিকে তদন্তকারী অফিসার কি করতে পারবেন? জিজ্ঞাসাবাদ করতে পারবেন এবং জিজ্ঞাসাবাদকালে উনারা ফৌজদারি যে অভিযোগটা তদন্ত করতেছে এই অভিযোগের বিষয়ে যত ধরনের প্রশ্ন আছে তারা প্রশ্ন করবেন এবং প্রশ্নের উত্তর দিতে ওই ব্যক্তিরা কি করবেন? বাধ্য থাকবেন। তবে এমন কিছু প্রশ্নের উত্তর দিবেন না যেই প্রশ্নের উত্তর দিলে তারা কি ফৌজদারি অপরাধে জড়িয়ে পড়তে পারেন। ধরেন কোন একজন ব্যক্তি একটা ঘটনা সম্পর্কে জানে এবং ওই ঘটনা সম্পর্কে উনাকে জিজ্ঞেস করা হলো যে, "এই ঘটনার ৩ ঘন্টা আগে আপনি কোথায় ছিলেন?" হয়তো উনি একটা কোনো অপরাধ কাজে যুক্ত ছিলেন। অথবা এমন কোনো একটা কিছু যেটার উত্তর দিলে উনি অর্থদণ্ডে, জরিমানা দণ্ডে দণ্ডিত হইতে পারেন। তখন এই ব্যক্তি এই প্রশ্নের জবাব দিবে না। তাইলে পুলিশের কাছে সকল প্রশ্নের জবাব দিতে বাধ্য। তবে এমন কোনো প্রশ্নের উত্তর জবাব দিবে না, যেই প্রশ্নের উত্তর দিলে তিনি নিজে একটা অপরাধী বলে গণ্য হয়ে যাবেন। তাইলে সাক্ষী এই ক্ষেত্রে জবাব না দিয়ে বিরত থাকতে পারবে। এরপরে হলো যে আমাকে কি শোনা যাচ্ছে না? হাসান ভাই? সবাই ক্লাস ছেড়ে চলে যাচ্ছে। আচ্ছা, এরপরে হলো যে ১৬১ ৩ উপাধারায় আমাদের জানা লাগবে যে এটা পৃথকভাবে তাদের বিবৃতিগুলা লিপিবদ্ধ করতে হবে। অর্থাৎ একই ঘটনা রহিম, করিম, জব্বার আগে পুলিশ যেটা করত শুধু নাম চেঞ্জ করে দিত। রহিমের নাম, পিতার নাম চেঞ্জ করে দিয়ে সেম ঘটনা বর্ণনা দিয়ে দিত। এইটা করা যাবে না। তাদের পৃথক। কারণ একজন ব্যক্তি একটা ঘটনাকে যেইভাবে অবজারভেশন করে, দ্বিতীয় ব্যক্তি সেম ভাবে করে না। তাদের কথায় শব্দ চয়নে পার্থক্য থাকে। যেইভাবে তারা বক্তব্যটা দিবে, পুলিশ চাইলে লিপিবদ্ধ করতে পারবে, তাদের ভাষায় করতে হবে। এই ক্ষেত্রে ভিন্ন কোনো কিছু করতে পারবে না। পুলিশ মন মতো কিছু লিখতে পারবে না। এবং এই যদি একই রকম লেখে তাইলে কিন্তু এটা সার্কেল অফিসে যখন মামলার ডকেট যায় তখন কিন্তু সার্কেল অফিসার কৈফিয়ত তলব করে যে একই রকম বিবৃতি হওয়ার কারণে। এবং কোর্টের কাছে কিন্তু তখন এই বিবৃতিগুলো এমনিতেই গ্রহণযোগ্য না, তারপরে আরো গ্রহণযোগ্য থাকে না। এরপরে ১৬২ তে বলতেছে যে এই পুলিশের নিকট যে যারা বিবৃতি দিল, এদের কি করতে হবে না? স্বাক্ষর করতে হবে না। তবে কেউ যদি স্বপ্রণোদিত হয়ে কোনো ঘটনা বিবরণ দিতে চায়, তাহলে পুলিশ তাদেরকে কি করবে না? সতর্ক করে এই কথা যেন না বলে। ধরেন কেউ একজন অপরাধের বিস্তারিত সব বলে দিচ্ছে। পুলিশ তাদেরকে নিবারণ করবে না যে, "ভাই এই কথা বলিস বললেন না বা দোষ স্বীকার করার দরকার নাই। তাহলে কি এই দোষ আপনার বিরুদ্ধে ব্যবহৃত হবে।" এই ধরনের সতর্ক করার প্রয়োজন নাই। উনারা যদি স্বপ্রণোদিত হয়ে কোনো তথ্য দিতে চায় সেটা পুলিশ নিবে। কিন্তু পুলিশের এই ধরনের যে এই জবানবন্দি এগুলো আসলে বিচারের কোনো কাজে ব্যবহৃত হয় না। বিচারের কোনো ক্ষেত্রে এটা ব্যবহৃত হয় না। কাজেই পুলিশের কাছে এই স্বাক্ষর দিলেও যা, স্বাক্ষর না দিলেও তা। কারণ পুলিশের কাছে দোষ স্বীকারোক্তি গ্রহণযোগ্য না। আর বিবৃতি তো আরো না। এবং এইখানে স্পষ্টভাবে বলে দিছে যে বিচারের কোনো পর্যায়ে এগুলা সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে না। এরপর ১৬৩ তে বলতেছে যে অ ১৬৩ আগে বলে ফেলছি। আচ্ছা।
কোন ব্যক্তি এই স্বীকারোক্তি প্রদানের জন্য পুলিশ অফিসার কি করবে না, ওই যে এভিডেন্স অ্যাক্টে যে ২৪ ধারা আছে যে কারো দোষস্বীকারোক্তি গ্রহণের ক্ষেত্রে প্রলোভন, হুমকি, প্রতিশ্রুতি। প্রলোভন হইলো যে ভাই তুই এটা স্বীকার কর। তোর যা করার তোকে জামিনে আনার যা করার সব আমরা করব। অথবা বলল যে এটা না স্বীকার করলে তোরে কিন্তু একবারে ক্রস ফায়ার দিয়ে দিব। অথবা বলল যে তুই যদি জেলেও যাস তোর পরিবারকে অমুক নেতা দেখবে তুই দুঃস্বীকার কর। এই ধরনের কোন প্রলোভন, হুমকি বা প্রতিশ্রুতি কি দেওয়া যাবে না। তবে কেউ যদি স্বেচ্ছায় বিবৃতি দিতে চায় তাহলে ওইটাও কি পুলিশ নিবারণ করবে না বা তাকে সতর্ক করবে না যে আপনি এটা দুঃস্বীকার করলে কিন্তু আপনার নিজের বিরুদ্ধে এটা ব্যবহৃত হবে। এটাও বলা যাবে না। এরপরে ১৬৪ তে হলো দোষস্বীকারোক্তি। আমরা জানি 164 বলেই আমরা এটা আমাদের কাছে পরিচিত। অর্থাৎ আসামি যখন দোষ স্বীকার করে তখন ম্যাজিস্ট্রেট এটা লিপিবদ্ধ করে। এটাই মূলত ১৬৪ ধারার মূল বিষয়। তাহলে এটা কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারে? সর্বনিম্ন হলো যে ক্ষমতা সম্পন্ন ২য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তবে পুলিশ অফিসার হতে পারবে না। পুলিশ অফিসার এই পুলিশকেও তো বিশেষ ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে পারে। তাহলে পুলিশ কিন্তু এই দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে পারবে না। তাহলে সর্বনিম্ন ক্ষমতা সম্পন্ন ২য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি করতে পারেন? দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে পারেন। আর এই দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ করার পদ্ধতি কোন জায়গায় আছে? ৩৬৪ তে। ১৬৪ তে হইলো ক্ষমতা আর ৩৬৪ তে হইলো পদ্ধতি। ওই ৩৬৪ তে যে পদ্ধতি লেখা আছে ওই পদ্ধতি অনুসারে কি করতে হবে? দোষস্বীকারোক্তি লিপিবদ্ধ করতে হবে। তাহলে ১৬৪ সাথে কিন্তু ৩৬৪ সম্পর্ক আছে। এর আগে একটা এমসিকিউ আসছিল ২১ সালে সম্ভবত যে ম্যাজিস্ট্রেট কোন ধারার পদ্ধতি অনুসারে আসামির দোষস্বীকারোক্তি লিপিবদ্ধ করেন। সবাই ১৬৪ দিছি। কারণ ১৬৪ র সাথে সবাই পরিচিত। কিন্তু পদ্ধতি হইল ৩৬৪, ক্ষমতা হইল ১৬৪। এরপরে এটা ৩ উপধারাটা গুরুত্বপূর্ণ। এটা গুরুত্বপূর্ণ ম্যাজিস্ট্রেটের জন্য যে তিনি যখন দোষস্বীকারোক্তি লিপিবদ্ধ করবেন তখন তিনি কি করবেন? এই দোষস্বীকারোক্তি যিনি প্রদান করবেন সেই ব্যক্তিকে সতর্ক করবেন যে আপনি কিন্তু দোষস্বীকারোক্তি করতে বাধ্য না। পুলিশ কি আপনাকে টর্চার করছে কিনা? এই ধরনের প্রশ্নগুলো তাকে করে। করার পরে তাকে সতর্ক করে এই বলে যে সে দোষস্বীকারোক্তি করতে বাধ্য না। যদি সে দোষস্বীকারোক্তি করে তাইলে এটা তার বিরুদ্ধে ব্যবহার করবে। এটা এই সতর্কবাণী তাকে দিতে হবে এবং এই সতর্কবাণী যে তাকে দেওয়া হয়েছে এই মর্মে কি করবেন উনি? নিচে লিপিবদ্ধ করে স্বাক্ষর দিবেন। এরপর ১৬৫ ধারা। ১৬৫ ধারা হলো পুলিশ অফিসার কর্তৃক কি? তল্লাশি, বিনা পরোয়ানায় তল্লাশি। এই ১৬৫ এবং ১৬৬ অফিসার ইনচার্জ এবং মামলা তদন্তকারী কর্মকর্তার কি? বিশেষ ক্ষমতা। উনারা চাইলে মামলার রিলেটেড কোনো কিছু উদ্ধার করার জন্য আলামত আছে কোথাও, এই বা কোনো ডকুমেন্টস আছে মামলার রিলেটেড, তাহলে উনি কি করতে পারবেন? যেকোনো জায়গায় বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারবেন। তবে এখানেও ওই যে আ কিছু ক্ষেত্রে দায়রা জজ বা হাইকোর্টে এদের অনুমোদন নিতে হয়। অর্থাৎ কারো ব্যাংকের হিসাব বা কোনো ডকুমেন্টস যেটা হলো লকারে রাখা আছে বা ডাক বা তার টেলিযোগাযোগের ওই যে তল্লাশির যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো এখানেও প্রযোজ্য। কারণ কি যেকোনো জায়গায় যদি পুলিশ তল্লাশি করতে পারে তাহলে তো ব্যাংকের লকারে চলে যাবে যে অমুকের টাকা আছে এখানে চলে যাই। এইজন্য এখানে কিছু রেস্ট্রিকশন দেওয়া হয়েছে যে এই ক্ষেত্রে অনুমতি নিয়ে যাইতে হবে। দায়রা জজের লিখিত অনুমতি ছাড়া ৪০৩, ৪০৬, ৪০৮, ৪০৯, ৪২১ থেকে ২৪ এবং ৪৬৫ থেকে ৭৭ এর ক এই ধারার কোনো মামলা তদন্তের জন্য দায়রা জজের লিখিত অনুমতি ছাড়া কি করতে পারবে না? ব্যাংক বা ব্যাংকের লকারে হেফাজতে রাখা কোনো জিনিস তল্লাশি করতে পারবে না এবং অন্যান্য সকল ক্ষেত্রে হাইকোর্টের পূর্ব অনুমোদন নিতে হবে। এই যে মূলত ৯৪, ৯৬ ধারায় যে বিষয়গুলা পড়ছি এখানেও সেম পুলিশকে ১ম এই তল্লাশি করতে পারবে পুলিশ বিনা পরোয়ানায়। এটা ক্ষমতা দিছে তদন্ত করার ক্ষেত্রে ওসি এবং আইও কে। আর ১৬৬ ধারায় হচ্ছে অন্য থানা এলাকায়। ১৬৫ হলো নিজ থানা এলাকায় আর ১৬৬ কি? অন্য থানা এলাকায় সেম ক্ষমতা সেম একই ৬৫ যেই শর্তগুলো আছে এই শর্তগুলো প্রতিপালন করে ১৬৬ ধারা মোতাবেক অন্য থানা এলাকায় কি করতে পারবে? তল্লাশি করতে পারবে। এরপর ১৬৭ ধারা হলো রিমান্ড বা ইন্টারোগেশন। এই রিমান্ড কি? এই ৬১ ধারায় পড়ছিলাম সিআরপিসির বিনা পরোয়ানায় গ্রেফতার করলে পুলিশ কি করতে পারবে? ২৪ ঘন্টায় তাদের হেফাজতে রাখতে পারবে। ২৪ ঘন্টায় তদন্তের জন্য। এবং এইখানে বলতেছে যে যদি ২৪ ঘন্টার মধ্যে তদন্ত কার্য সম্পন্ন করা না যায়, আসামিরে যদি পুনরায় পুলিশের হেফাজতে আনার প্রয়োজন পড়ে, তখন পুলিশ কি করবে? ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করবে। এই আবেদনের প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ ১৫ দিনের জন্য পুলিশ হেফাজতে দিতে পারবে। তবে এই ক্ষেত্রে কি ২য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আসামিকে হেফাজতে আটক রাখার নির্দেশ দিতে পারেন না। তাইলে ৩য় শ্রেণী এবং সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত নয় এমন মানে
ক্ষমতা সম্পন্ন ২য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এর নিচে কেউ রিমান্ড মঞ্জুর করতে পারবে না। তাহলে রিমান্ড মঞ্জুর করতে পারে সর্বনিম্ন কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট? ক্ষমতা সম্পন্ন ২য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এটা একটা এমসিকিউ। রিমান্ড বা ইন্টারোগেশন বা রিমান্ড সর্বোচ্চ কত দিনের জন্য দিতে পারে? সর্বোচ্চ ১৫ দিনের জন্য। কখন দিতে পারে? যখন ২৪ ঘন্টার মধ্যে তদন্ত সম্পন্ন না হয়। সম্পন্ন না হলে ওসি বা তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টরের নিচে কেউ কিন্তু রিমান্ড আবেদন করতে পারে না। তাইলে ওসি অথবা তদন্তকারী কর্মকর্তা যদি নির্ধারিত পদ্ধতিতে আবেদন করে, তখন সেই ক্ষমতা সম্পন্ন ২য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট থেকে তদূর্ধ্ব ম্যাজিস্ট্রেটরা কি করতে পারবেন? রিমান্ড বা ইন্টারোগেশন এর জন্য আসামিকে পুনরায় পুলিশ হেফাজতে প্রেরণ করতে পারবেন। এবং এই ধরনের এখানে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে। ৫ উপধারা এখানে বলছে যে ঘটনা বা অপরাধ সংগঠন প্রাপ্তির তারিখ থেকে অথবা তদন্তের জন্য আদেশ প্রাপ্তির তারিখ থেকে ১২০ দিনের মধ্যে যদি তদন্ত সমাপ্ত না হয়, তাহলে এদেরকে এদের কি জামিনের অধিকার জন্মায়। আসামির ১২০ দিন বা ৪ মাসের মধ্যে যদি তদন্ত সম্পন্ন করতে না পারে, তাহলে আসামির কি জামিনের অধিকার জন্মায় এবং অপরাধটি যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা ১০ বছরের অধিক মেয়াদে কারাদণ্ডে দণ্ডনীয় না হয়, তাহলে এই অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেট জামিনে দিতে পারবে মুক্তি। আসামিকে জামিনে মুক্তি দিতে পারবে। তাহলে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা ১০ বছরের অধিক কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধে অভিযুক্ত না এমন ব্যক্তির কোনো তদন্ত যদি ১২০ দিনের মধ্যে সম্পন্ন না হয়, তাহলে আসামিকে জামিনে মুক্তি দিতে পারবে। আর অপরাধটি যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা ১০ বছরের অধিক মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ হয়, তাহলে দায়রা আদালত আসামিকে কি জামিনে মুক্তি দিতে পারবে। তাহলে দায়রা আদালতের নিচে কেউ জামিনে মুক্তি দিতে পারবে না। তবে এখানে জামিনে মুক্তি দেওয়া বাধ্যতামূলক না। ম্যাজিস্ট্রেট বা আদালতের এখতিয়ার সম্পন্ন। তারপরে বলতেছে যে এই ধারাগুলা মোতাবেক তার অধিকার জন্মায়। এরপরে ১৬৮ ধারা, ১৬৮ ধারায় বলতেছে অধস্তন পুলিশ অফিসার কর্তৃক তদন্তের রিপোর্ট প্রদান। এই যে ওসি এবং ইন্সপেক্টরের ক্ষমতার পার্থক্য। এখানে একটা পার্থক্য আছে যে কোন অধস্তন পুলিশ অফিসার কোন তদন্ত করলে তিনি থানার অফিসার ইনচার্জকে উক্ত তদন্তের ফলাফলের রিপোর্ট প্রদান করবেন। মানে ওসি কে থানায় যত পুলিশ অফিসার আছে সবাই মামলা তদন্তের ফলাফলের রিপোর্ট দিবেন। ওসি কিন্তু কাউকে দিবেন না। কিন্তু ওসি কে সবার কি করতে হবে? তদন্তের রিপোর্ট দিতে হবে। এই অ তদন্ত কার্যক্রমে ওসির ক্ষমতা এখানে অন্য অধস্তনদের উপর। এরপরে ১৬৯ এ বলছে যে অপর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ হইলে আসামিকে মুক্তি দিতে হবে। যখন আপনি থানার অফিসার ইনচার্জ বা তদন্তকারী কর্মকর্তা মনে করে যদি তদন্ত শেষে যে গ্রেফতারকৃত আসামি ম্যাজিস্ট্রেটে প্রেরণের মতো কি পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ তিনি সংগ্রহ করতে পারেন নাই বা আসলে যুক্তিসঙ্গত কারণই নাই যে অপরাধটা করছে এই মানে, তাহলে জামিনদার সহ বা জামিনদার ব্যতীত একটা মুচলেখা সম্পাদনের জন্য বা সম্পাদন করে অফিসার ইনচার্জ তাকে কি করতে পারবেন? মুক্তি দিতে পারবেন। তাইলে ১৬৯ ধারা কি পুলিশের মুক্তি বা জামিন দেওয়ার আরেকটা ক্ষমতা বা আরেকটা ধারা। এরপর ১৭০ ধারায় বলতেছে যদি পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়। ৬৯ এর সাক্ষ্য প্রমাণ না হইলে জামিনে মুক্তি দিতে হবে। তবে এই ক্ষেত্রে জামিনদার সহ বা জামিনদার ব্যতীত মুচলেকা নিতে হবে। আর ১৭০ এ বলতেছে যে না, মামলা তদন্ত শেষে যদি মনে হয় যে পর্যাপ্ত পরিমাণ সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে, সেই ক্ষেত্রে কি করবে? যখন পর্যাপ্ত পরিমাণ সাক্ষ্য প্রমাণ পাওয়া যাবে, তখন ক্ষমতাবান ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন এবং অপরাধটি যদি জামিনযোগ্য হয়, তাহলে জামানত সংগ্রহ করতে পারলে অফিসার ইনচার্জ কি করতে পারবেন? তাকে মুক্তি দিতে পারবেন। ১ম টার ক্ষেত্রে হলো যে সাক্ষ্য প্রমাণই পায় নাই। এই ক্ষেত্রে মুচলেকা নিয়ে ছেড়ে দিবে। এরপরে বলতেছে যে যখন সাক্ষ্য প্রমাণ পাওয়া যাবে এবং অপরাধটি যদি জামিনযোগ্য হয় তাইলে মুচলেকা নিয়ে এই ক্ষেত্রেও ছাড়তে পারবে। সাক্ষ্য প্রমাণ পাওয়ার পরেও অফিসার ইনচার্জ কি করতে পারবে? জামানতে মুক্তি দিতে পারবে বা জামিন দিতে পারবে। তাইলে ৬৯, ১৬৯, ১৭০ অফিসার ইনচার্জের কিন্তু জামিন প্রদানের ক্ষমতা আছে। পুলিশের জামিন প্রদানের ক্ষমতা। এরপরে হলো যে ১৭১ এ আমরা সবাই জানি যে ফরিয়াদি বা অবাধ্য ফরিয়াদিকে কি করতে পারে পুলিশ? বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। তাইলে এমন কোন ফরিয়াদি বা সাক্ষী যে ম্যাজিস্ট্রেট আদালতে যাওয়ার জন্য কোন পুলিশ অফিসার বলার পরেও সে কি করতেছে না বা তাকে সমন দেওয়ার পরেও সে আদালতে গিয়ে সাক্ষী দেয় না এবং পুলিশ অফিসার যখন গেল তখন সে কি মুচলেখাও সম্পাদন করে না যে আমি এত তারিখে যাবো এই মর্মে স্বীকারও করে না বা লিখিত অঙ্গীকারনামা দেয় না। এই ধরনের অবাধ্য সাক্ষীদেরকে কি করা যায়? ১৭১ ধারা মোতাবেক বিনা পরোয়ানায় গ্রেফতার করা যায়। তবে ১৭১ এর ২ উপধারায় বলতেছে যে কোন ফরিয়াদি বা বাদী বা মামলার সাক্ষী শুনানিকালে যাতে আদালতে হাজির হয় তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব কর্তব্য। কিভাবে পুলিশ নিয়ে হাজির করবে এটা আর আদালত শুনবে না। দায়িত্ব পুলিশের।
মানে দিন শেষে আপনার দায়িত্ব এটা। আপনি কিভাবে নিবেন এটা আপনার মর্জি। এরপরে হলো ১৭২ ধারা হলো যে তদন্তের বিবরণী বা কেস ডায়েরি সিডি। এই সিডি কোথায়? ২৬৩ এবং ৬৪ পুলিশ রেগুলেশনস। তাইলে তদন্তকারী কর্মকর্তা তদন্তের ঘটনা বা ধারা বিবরণী যেই সরকার নির্ধারিত ডায়েরিতে লিপিবদ্ধ করেন সেটাই হলো কেস ডায়েরি বা সিডি। কেস ডায়েরি কি একজন তদন্তকারী কর্মকর্তা বা পুলিশ অফিসার মামলা তদন্তের ধারা বিবরণী অর্থাৎ মামলা তদন্তের শুরু কোথা থেকে তিনি রওনা দিলেন এবং কোথায় গিয়ে আইসা শেষ করলেন বা ডায়েরি ক্লোজ করলেন এই বিষয়গুলো যে যেই এটা কত বিপি ফর্ম নং ৩৮ এ বিপি না পি ফর্ম নিয়ে ৩৮ নাম্বার ফর্মে যে লিপিবদ্ধ করেন এই ডায়েরিটাকে কি বলে? কেস ডায়েরি বা সিডি বলে। এটার সাথে সিআরপিসির হলো ১৭২ আর পুলিশ রেগুলেশনস ২৬৩ এবং ২৬৪। এরপরে হলো যে ১৭৩ দ্বারা পুলিশ অফিসারের রিপোর্ট বা আমরা যেটা চার্জশিট বা ফাইনাল রিপোর্ট বলি, পুলিশ রিপোর্ট। ১৭৩ ধারা মোতাবেক মামলা তদন্ত শেষে পুলিশ যে রিপোর্ট দাখিল করে এটাকে পুলিশ রিপোর্ট বলে। সিআরপিসি তে এটা পুলিশ রিপোর্ট বলে। চার্জশিট বা ফাইনাল রিপোর্ট কিন্তু আমাদের পুলিশ রেগুলেশনস ২৭২ এবং ২৭৫ এ বলা আছে এই ঘটনার সত্যতা পাইলে কি দিবেন আর মিথ্যা পাইলে কি দিবেন বা আরো কিছু ও দোষ প্রমাণ পাইলে কি দিবেন। তো এই বিষয়গুলা নিয়া পুলিশ রেগুলেশনস এ ক্লাসিফিকেশন আছে। বাট সিআরপিসি তে কোনো ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাগ নাই। এখানে একটা কথাই বলতেছে, পুলিশ তদন্ত করে বিলম্ব না করে অবিলম্বে কি করবে? তদন্ত সমাপ্ত করেই পুলিশ রিপোর্ট দাখিল করবে। এটাই হলো পুলিশ রিপোর্ট। তাহলে পুলিশ রিপোর্ট কি? তদন্তকারী কর্মকর্তা বা পুলিশ অফিসার সাক্ষ্য একটি মামলা তদন্ত শেষে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ সত্য হলে আসামির বিরুদ্ধে বিচারের জন্য এবং অভিযোগের পক্ষে যদি যথেষ্ট সাক্ষ্য প্রমাণ পাওয়া না যায় তাহলে আসামিদের অব্যাহতি দেওয়ার জন্য বিজ্ঞ আদালতে নির্ধারিত ফর্মে যেই রিপোর্ট দাখিল করেন বা প্রতিবেদন দাখিল করেন তাকে কি বলে? পুলিশ রিপোর্ট বলে। তাইলে আমরা পুলিশ রিপোর্টের ভিতরে চার্জশিট এবং ফাইনাল রিপোর্টে ২ টা বিষয় নিয়ে আসলাম। একটা হলো যে যখন অভিযোগের বিষয়ে সাক্ষ্য প্রমাণ পায় তখন আসামিদের শাস্তি বা বিচারের জন্য এবং অভিযোগের পক্ষে যদি সাক্ষ্য প্রমাণ না পাওয়া যায় তাহলে আসামিদের অব্যাহতি দেওয়ার জন্য বিজ্ঞ আদালতে নির্ধারিত ফর্মে পুলিশ অফিসার যে রিপোর্ট বা প্রতিবেদন দাখিল করেন তাকে কি বলে? পুলিশ রিপোর্ট বলে। এখানে আমরা পুলিশ রেগুলেশনস সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে দিয়ে দিতে পারি ২৭২, ২৭৫ অথবা শুধু ১৭৩ সিআরপিসি দিলেও এনাফ। তারপরে পুলিশ রিপোর্ট কয় প্রকার এটা আসলে বলা যায় না। এভাবে যে অভিযোগপত্র এবং হলো যে চূড়ান্ত রিপোর্ট এটা আসলে বলা যায় না। কারণ কোথাও এই ক্লাসিফিকেশনটা নাই। তবে আমরা প্র্যাকটিক্যাল অনুযায়ী কিন্তু এই ক্লাসিফিকেশনটা করি। যে সত্যতা পাওয়া গেলে চার্জশিট আর সত্যতা না পাওয়া গেলে বা বিশেষ যে ৫ টা কারণে আমরা ফাইনাল রিপোর্ট দেই, এই ৫ টা কারণে যেই রিপোর্টটা দেয় এই হিসেবে হলো ফাইনাল রিপোর্ট। চার্জশিট দেই ৩৯ নাম্বার ফরমে আর ফাইনাল রিপোর্ট দেই ৪২ নাম্বার ফরমে। এখান থেকে এমসিকিউ হইতে পারে আরকি। এরপরে হলো ১৭৪। ১৭৪ কি? আনন্যাচারাল ডেথ বা অপমৃত্যু মামলা। তাইলে কোন একটা মৃত্যু যেটা স্বাভাবিক নয়, এমন কোন মৃত্যুর ঘটনা ঘটলেই এই বিষয়ে কি হয়? অপমৃত্যু বা ইউডি মামলা হয়। ইউডি মামলা কিন্তু এএসআই তদন্ত করতে পারে এবং ১ দিনের মধ্যে যদি এটার কার্যক্রম গুটাইয়া নেওয়া যায়, তাহলে কি করা লাগে না? কেস ডায়েরি বা সিডি দাখিল করা লাগে না। আমাদের সময় লিখিত প্রশ্ন আসছিল যে পুলিশ কেস ডায়েরি বা সিডি দাখিল না করে মামলা তদন্ত শেষ করতে পারেন কিনা? পারলে কোন ক্ষেত্রে? দেখেন প্রশ্ন অনেকেই বুঝে নাই যে সরাসরি লিখে দিছি যে আমরা যে আসলে পারে না। যারা না জানি, থানায় যারা কাজ করে নাই তারা কিন্তু বলি যে কেস ডায়েরি ছাড়া আসলে মামলা কিভাবে শেষ করবে? আসলে এই যে এখানে ১৭৪ এবং পুলিশ রেগুলেশনস কত ২৯৯ এবং ৩০০ এই ২ টা জায়গায় কিন্তু এইগুলা বলা আছে যে যদি মামলা ১ দিনের মধ্যে তদন্ত শেষ করতে পারে সেই ক্ষেত্রে কি লাগে না? কেস ডায়েরি দাখিল করা লাগে না। তাহলে কেউ যদি আত্মহত্যা করে, অ্যাক্সিডেন্ট করে অথবা এমন কোনো মৃত্যু যেটা সন্দেহজনক, সাধারণ মৃত্যু বলে মনে হয় না অথবা কোনো প্রাণী কর্তৃক যদি আঘাতপ্রাপ্ত হয়ে কেউ মারা যায়, অ্যাক্সিডেন্ট যেটা ওইটা এক ধরনের অ্যাক্সিডেন্টই। এই ধরনের সন্দেহজনক কোনো মৃত্যুর ক্ষেত্রে কি করে? ইউডি মামলাগুলো আমরা করে থাকি এবং ইউডি মামলা করার সময় আমরা সুরত হাল রিপোর্ট তৈরি করি এবং এই সুরত হাল রিপোর্টের সংজ্ঞা কিন্তু এই ১৭৪ ধারায়। সুরত হাল রিপোর্ট কি? কোন ব্যক্তি অস্বাভাবিক মৃত্যু হইলে, তাইলে এখানে আত্মহত্যা হইতে পারে, খুন হইতে পারে, দুর্ঘটনা হইতে পারে। তাহলে অস্বাভাবিক মৃত্যু অথবা খুনের ক্ষেত্রেও সুরত হাল রিপোর্টে কিন্তু শুধু অস্বাভাবিক মৃত্যু হইলে না, খুন হইলেও। তাহলে কেউ যদি খুন হয়, আত্মহত্যা করে
বা দুর্ঘটনায় মারা যায় বা অস্বাভাবিক মৃত্যু হইলে থানার অফিসার ইনচার্জ বা ম্যাজিস্ট্রেট সাক্ষীদের উপস্থিতিতে মৃত ব্যক্তির আপাদমস্তক কি পা হতে মাথা পর্যন্ত মিত আ আপাদমস্তক মৃত্যুর দৃশ্যমান কারণ উল্লেখ করে, মানে বডিতে মৃত্যুর যে কারণগুলো দেখা যাইতে পারে, এই কারণগুলো যে এখানে নীলা-ফোলা জখম ছিল, এখানে এই আঘাত ছিল, এই বিবরণগুলা দিয়ে যে রিপোর্টটা তৈরি করে ওইটাকে কি বলে? সুরত হাল রিপোর্ট। আর পোস্টমর্টেম রিপোর্ট হলো মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য করে এবং সেইটা মানুষের দেহ একবারে তন্ন, তন্ন করে মেডিকেলি ভাবে সেই পদ্ধতি অনুসরণ করে সেই রিপোর্টটা তৈরি করা হয়। আর সুরত হাল রিপোর্ট কিন্তু এই দেহ ছিঁড়াপাড়া করা লাগে না। এক্ষেত্রে কি করে? জাস্ট মৃত্যুর প্রাথমিক বা যেটা হলো যে দৃশ্যমান যে কারণগুলো থাকে, এই কারণগুলো উল্লেখ করে যে রিপোর্ট প্রণয়ন করা হয়, ওইটা হলো সুরত হাল রিপোর্ট বা ইনকুইস্ট রিপোর্ট। আর ময়নাতদন্তের রিপোর্ট হইলো যে এই ধরনের মৃত্যুর ঘটনার ক্ষেত্রে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য সিভিল সার্জন বা ক্ষমতাসম্পন্ন ডাক্তারের মাধ্যমে মৃত্যুর কারণ সম্পর্কে বিশেষজ্ঞ মতামত সহ যেই রিপোর্ট প্রদান করে তাকে কি বলে? ময়নাতদন্তের রিপোর্ট। এবং ময়নাতদন্তের রিপোর্টের ক্ষেত্রে ৫০৯ এর ক এবং পুলিশ রেগুলেশনস ৩০৬ এটা রিলেটেড। এরপর ১৭৫ ধারা এখানে বলছে যে লোকজনকে সমন দেওয়ার ক্ষমতা। তাইলে এই ১৭৪ ধারায় অপমৃত্যু মামলা তদন্তের ক্ষেত্রে পুলিশ অফিসার ঘটনা সম্পর্কে অবগত ২ বা ততোধিক ব্যক্তিদেরকে কি করতে পারবেন? লিখিতভাবে সাক্ষী হওয়ার জন্য সমন দিতে পারবেন এবং এই ধরনের ব্যক্তিরা যদি সাক্ষী হতে বাধ্য থাকবেন, এরপর যদি তারা সাক্ষী হতে না চায় তাহলে কি তাদের বিরুদ্ধে নন এফআইআর প্রসিকিউশন দাখিল করা যাবে। তাহলে এই ১৭৫ কি ১৭৪ ধারা মোতাবেক অর্থাৎ ইউডি মামলার ক্ষেত্রে কোন ব্যক্তিকে ২ বা ততোধিক ব্যক্তিকে সাক্ষী হওয়ার জন্য লিখিতভাবে সমন দেওয়ার ক্ষমতা পুলিশের। ১৭৬ ১৭৬ এ ২ টা উপধারা আছে, ২ টাই আমাদের গুরুত্বপূর্ণ লাগে। একটা হলো যে পুলিশ হেফাজতে যদি কোন ব্যক্তি মারা যায় তাহলে ওই ব্যক্তির সুরত হাল রিপোর্ট করবে কে? ওই ব্যক্তির সুরত হাল রিপোর্ট করবে হলো যে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখানে কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট না। এখান থেকে এমসিকিউ হয় যে পুলিশ হেফাজতে মারা গেলে কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট সুরত হাল রিপোর্ট করতে পারেন? তাহলে এখানে শুধু ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেট বলা আছে কিন্তু এটা হলো কি নির্বাহী ম্যাজিস্ট্রেট। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কি পারেন না? সুরত হাল রিপোর্ট করতে পারেন না। এরপরে হলো যে আরেকটা লিখিত প্রশ্ন এখান থেকে যে কখন মৃত ব্যক্তির লাশ কবর থেকে উত্তোলন করা যায়? এটা হলো যে মৃত ব্যক্তির মৃত্যুর কারণ সম্পর্কে যদি সন্দেহের সৃষ্টি হয় তাহলে সেই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য ১৭৬ এর ২ উপধারা মোতাবেক ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কি করা যায়? লাশ উত্তোলন করে পরীক্ষা করা যায়। এরপর ১৭৭ থেকে শুরু হইছে হলো যে বিচারের অনুসন্ধানের স্থান। এগুলো পুলিশের কাজ না, এগুলো মূলত ম্যাজিস্ট্রেটের কাজ। তারপরে একইভাবে পুলিশের কাজও আসে। ১৭৭ এ বলতেছে অনুসন্ধান ও বিচারের সাধারণ ক্ষমতা। যেই জায়গায় অপরাধটা হবে সেই এখতিয়ার সম্পন্ন আদালতে এই অপরাধের কি হবে? অনুসন্ধান এবং বিচার কার্যক্রম সম্পন্ন হবে। তাহলে অনুসন্ধানের অংশই কিন্তু তদন্ত। তাহলে তদন্ত কি? তদন্ত মানে মামলা গ্রহণ সবকিছুই ওই এলাকায় হবে। ধরেন আমার মোবাইল হারানো গেছে কাফরুলে। আমি মিরপুর মডেল থানায় কি করতে পারব না? জিডি করতে পারব না। যদি জানতে পারি যে কাফরুলে হারানো গেছে তাহলে আমার জিডিটা করতে হবে কাফরুলে। এখানে যদি আমাকে কেউ আঘাত করে যে পিয়মের সামনে আমাকে একজন আঘাত করলো। তাইলে অপরাধটা হইছে কোন জায়গায়? কাফরুল থানাধীন। আমাকে মামলা এবং বিচার করতে হবে এই কাফরুল থানাধীন এলাকার ম্যাজিস্ট্রেটের অধীনে এবং মামলা করতে হবে কাফরুল থানায়। ১৭৭ এর সাথে এই সাধারণ ক্ষমতাটা মূলত আলোচনা করা হয়েছে। ১৭৮ এ বলতেছে যে ১৭৭ এ যাই থাকুক না কেন সরকার চাইলে যেকোনো মামলার বিচার কোথায় করাইতে পারবে? দায়রা আদালতে। যেকোনো দায়রা আদালতে যেকোনো মামলার বিচার করাইতে পারবে। ১৭৭ এ বলছিল যে অপরাধ যেইনে হইছে সেইখানে বিচার হইতে হবে। কিন্তু ৭৮ এ একটা ব্যতিক্রম। এখানে বলতেছে যে না, ঘটনা যেইনি ঘটুক সরকার যদি চায় তাহলে দায়রা বিভাগে যেকোনো মামলা বিচার করাইতে পারবে। যেমন খালেদা জিয়ার মামলাগুলা এইরকম করত যে বকশীগঞ্জে বিশেষ আদালত স্থাপন করে এই কাজটা করছে। কারণ তার নিরাপত্তার বিষয় ছিল। প্লাস হইলো যে এই অন্যান্য জায়গায় এখানে উনাকে নিতে গেলে অনেক ব্যয়বহুল হইতো। কারণ পুলিশের প্রোটেকশন সহ বিভিন্ন কারণে। তো এক জায়গায় এটাকে ফিক্সড করে দিছিল। সরকার চাইলে এই কাজটা করতে পারে ১৭৮ ধারায়। ১৭৯ বলতেছে যে যদি অপরাধ সংগঠনের জেলায় বা পরিণাম ঘটার স্থানে আসামির বিচার হবে। ধরেন কাফরুলে একটা অপরাধ হইছে। কিন্তু এইখান থেকে কি করছে? এই ভিকটিমকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর সেইখানে সে মারা গেছে। তো এই ক্ষেত্রে বলতেছে যে এর আ বিচারটা ২ জায়গায় হইতে পারবে। যে এইখানে অপরাধ হইছে এইখানে হইতে পারবে। আর
সে যদি ঢাকা মেডিকেল কলেজে যায় মারা যায় বা ২০ দিনের বেশি সেখানে হাসপাতালে ভর্তি থাকে তাহলে কত এটা গুরুতর আঘাতের পর্যায়ে পড়বে। তাহলে যেইখানে এটার পরিণতি ঘটছে, ফাইনাল পরিণতি যেটা ঘটে বা আসামি মারা যায় তখন যেখানে মারা গেছে যেই থানার অধীনে বা যেই ম্যাজিস্ট্রেট বা আদালতের অধীনে সেই জায়গায় এটার কি করা যাবে? বিচার করা যাবে, অনুসন্ধান করা যাবে ১৭৯ মোতাবেক। আর ১৮০ তে বলতেছে যে কৃতকার্য যে ক্ষেত্রে অন্য অপরাধের কারণে অপরাধ সেই ক্ষেত্রে বিচারের স্থান। মানে আপনি যে কাজটা করছেন এই কাজটা আসলে অপরাধ না। কিন্তু এই কাজটার অন্য আরেকটা লিঙ্ক বা অংশ আছে। অর্থাৎ আপনি একটা মোবাইল কিনছেন পুরাতন। এই পুরাতন মোবাইল কিনে তো আইনে অপরাধ না। কিন্তু এই পুরাতন মোবাইলটা চুরির মাধ্যমে আপনার কাছে বিক্রি করা হয়েছে বা ডাকাতি করে বা ছিনতাই করে আপনার কাছে বিক্রি করা হয়েছে। তাইলে আপনার কাজটা অন্য একটা অপরাধের কারণে অপরাধ। এই ক্ষেত্রে আসলে তাইলে এই বিচারটা কোন জায়গায় হবে? মোবাইলটা পাইছে আপনার কাছে কাফরুল থানায়। কিন্তু ছিনতাইটা হইছে ধরেন গাজীপুরে। তো আসলে তাইলে বিচারটা কোন জায়গায় হবে? এই ক্ষেত্রে ২ জায়গায় হইতে পারে। যেখানে এই মোবাইলটা পাওয়া গেছে এখানে হইতে পারে। আর যেখানে অপরাধটা সংঘটন হইছে ওই জায়গায়ও কি হইতে পারে? এই অপরাধের অনুসন্ধান বা বিচার কার্যক্রম হইতে পারে। এরপরে বলতেছে ঠক বা ডাকাত দলে দলভুক্ত হওয়া বা এই যারা পেশাগত অপরাধী এদের ক্ষেত্রে আসলে কি হবে? তো অথবা যারা সবসময় চুরাই মাল কিনে ধরেন চুরি বা ছিনতাই করে মোবাইল ছিনতাই করে হলো টঙ্গীতে আব্দুল্লাহপুরে। বাট এই মোবাইলগুলা কিনে ধরেন বসুন্ধরা আ একটা শপিং সেন্টারের একটা দোকানে হয়তো এই জিনিসগুলা কেনা-বেচা করে সবসময়। তাইলে এই মালামালগুলা পাওয়া গেল হইলো যে বা এই অপরাধীকে পাওয়া গেল হইলো বসুন্ধরাতে যে সবসময় এই কাজগুলা করে। আর অপরাধগুলা সংগঠন হয় অন্য জায়গায়। অথবা খুন করে সারা বাংলাদেশে একজন ব্যক্তি খুন করে একটা জায়গায় অবস্থান করে। এই ব্যক্তির আসলে কোন জায়গায় বিচার করতে হবে? তাইলে এই ব্যক্তিরে যেই জায়গায় পাওয়া যাবে এই জায়গার ম্যাজিস্ট্রেটের কাছে বিচার করা যাবে, আদালতে বিচার করা যাবে অথবা যেইখানে অপরাধ করছে সেইখানে নিয়েও তার বিচার করা যাবে। তাইলে এই ধরনের অপরাধের ক্ষেত্রে যে আদালতের এখতিয়ার সীমার মধ্যে অপরাধটা সংঘটন হইছে অথবা যেই জায়গায় এই চোরাই মাল বা এই অপরাধ সংশ্লিষ্ট বিষয়াদি পাওয়া গেছে ওইখানে কি করতে পারবে? এর বিচার করতে পারবে। তাইলে অপরাধীকে যেখানে পাওয়া যাবে সেখানেও বিচার করা যাবে। আর অপরাধ সংশ্লিষ্ট মালামাল যেখানে পাওয়া যাবে সেখানেও বিচার করা যাবে। যেখানে অপরাধটা সংঘটন করছে এটা নিশ্চিত হইতে পারলে সেখানেও বিচার করা যাবে। এরপরে ১৮২ ধারায় বলতেছে যে, যেখানে স্থান নিশ্চিত হওয়া যায় না। আপনি ট্রেন দিয়া চড়ছেন রাতের বেলা অথবা লঞ্চে চড়ছেন। তো আসলে আপনার মোবাইলটা আ লঞ্চে যেকোনো এক জায়গায় ছিনতাই হইছে বা চুরি হইছে, আপনি খুঁজ পান নাই। তো আসলে গেছেন হইলো ও ঢাকা থেকে বুড়িগঙ্গার এখান থেকে উঠছেন, চাঁদপুর গেছেন। তো মাঝখানে অনেকগুলা জেলা আপনি অতিক্রম করছেন। আসলে রাতের বেলা বা আপনি এই জায়গা চেনেনও না যে কোন থানায় পড়তে পারে, আনুমানিকও ধারণা নাই। ঘটনাস্থল হইছিল আ কি বুড়িগঙ্গা নদীর এখান থেকে শুরু করে চাঁদপুরে নামার সময় আপনি দেখছেন মোবাইল নাই। তো আপনার এটা চুরি হইছে। তো আপনি আসলে কোন জায়গায় মামলা করবেন? তাহলে এই ক্ষেত্রে আসলে আপনি যতগুলো জায়গা ভ্রমণ করে গেছেন, এর যেকোনো এক জায়গায় আপনি কি করতে পারবেন? মামলা করতে পারবেন। অথবা শেষ ডেস্টিনেশন যেখানে গিয়ে নামছেন, সেইখানেও চাইলে কি করতে পারবেন? এই বিষয়ে আপনি মামলা করতে পারবেন এবং সেই জায়গায় কি করতে পারবে এটার অনুসন্ধান বা বিচার কার্যক্রম পরিচালনা করা যাবে। ও সরি এটা তো ৮৩ টা। ৮২ টা হইলো যে এক জেলায় নয়। ও সরি একটু ভুল হয়ে গেছে এখানে। ৮২ টা হইলো যখন আ অপরাধের বিষয়ে ধরেন লাশ, একটা আ হাত এক জায়গায় কাটা, মাথা এক জায়গায় কাটা, বিভিন্ন অংশ একেক জায়গায় কেটে ছড়িয়ে রাখা হইছে। তো একেকটা একেক জায়গায় পাওয়া গেছে। কাফরুলে পাইছে একটা মাথা আর বাকি অঙ্গ পাইছে অন্য জায়গায়। তাহলে এই ক্ষেত্রে আসলে এর বিচার কোন জায়গায় হবে? এটা তো আসলে স্থান নিশ্চিত না বা এক জায়গায় হইছে এটা নিশ্চিত না। তাইলে যখন কয়েকটি স্থানীয় এলাকায় অপরাধ সংঘটিত হয় তখন বা নিশ্চিত হওয়া না যায় যে আসলে কোন জায়গায় আসলে অপরাধটা সংঘটিত হইছে, সেই ক্ষেত্রে এই অপরাধটি যেইখানে এই অপরাধের কি পাওয়া গেছে, আলামত পাওয়া গেছে যেকোনো এক জায়গায় এটার কি করা যাবে? অনুসন্ধান এবং বিচার কার্যক্রম পরিচালনা করা যাবে। বুঝতে পারছেন? ১৮২ টা আগে ভুল হইছিল। মানে ৮৩ টা ৮২ তে বলে ফেলছি। ৮৩ তে হইলো এই যে ভ্রমণকালে যদি অপরাধ সংঘটিত হয় যখন আপনি নিশ্চিত না আসলে কোন জায়গায় আপনার সাথে অপরাধটা হইছে। আর এখানেও নিশ্চিত না কিন্তু আসলে আংশিক কিছু আলামত পাওয়া গেছে বা অনেকগুলো কাজ ধরেন একজন রংপুর থেকে একজন মহিলাকে নিয়ে আসলো। আইনা আশুলিয়ায় এক বাসায় ৩-৪ দিন রেখে তাকে নির্যাতন করল। তারপরে ধরেন ঢাকায় এক জায়গায় এনে তাকে কি করল? ধর্ষণ করল। তারপরে ফাইনালি ধর্ষণের পরে হত্যা করে সাভারে নবীনগর ফালাইয়া গেল। এই ক্ষেত্রে অপরাধটা কি বিভিন্ন জায়গায় হইছে না?
এর ক্ষেত্রে যেকোনো আশুলিয়া থানায় মামলা করা যাবে, যেখানে এর লাশ পাওয়া গেছে সেখানে করা যাবে, অথবা ঢাকায় যেখানে এসে তাকে ধর্ষণ করা হয়েছে সেখানেও এর অভিযোগের বিষয়ে মামলা করা যাবে, বিচার করা যাবে। আর ১৮৩ তে বলছে যে ভ্রমণকালে অপরাধ। আপনি ট্রেনে চললেন অথবা লঞ্চে চললেন। আসলে কোন জায়গায় যে অপরাধটা হইছে এটা নিশ্চিত না বা আপনার পক্ষে তো সম্ভব না। ধরেন আপনার চট্টগ্রামে অপরাধ আপনি বেড়াইতে গেছিলেন কোন কারণে বা সীতাকুণ্ডে বেড়াইতে গেলেন। আসার সময় আপনার সাথে অপরাধ হইছে রাত্রের বেলা কোন এক জায়গায়। এখন কি আপনি আবার এই অপরাধের বিচারের জন্য ওই এলাকায় যাবেন? ওই এলাকায় যাইতে হবে না। আপনার সর্বশেষ ডেস্টিনেশন এ এসেও এই বিষয়ে কি করতে পারবেন? মামলা, অভিযোগ করতে পারবেন এবং এটার অনুসন্ধান এবং বিচার কার্যক্রম পরিচালনা করা যাবে। এরপরে হলো যে ১৮৫ ধারা। যখন এইরকম ক্ষেত্রে সন্দেহের সৃষ্টি হবে, ধরেন কাফরুল থানায় একজনের বডি পাওয়া গেল, বিষয়ে মামলা নিল। এরপরে মিরপুর মডেল থানায় একজনের একটা হাত পাইছিল, সেই বিষয়ে মামলা নিছে। যখন অনুসন্ধান বা বিচার চলছে তখন যদি দেখা দেয় যে এই বিষয়ে অলরেডি একটা মামলা আরেক থানায়ও আছে বা আরেক বিচারকের কাছে আছে, তখন আসলে কোন মামলাটা চলবে এই বিষয়ে যখন তো সিদ্ধান্ত নিতে পারবে না। সিদ্ধান্তহীনতার ক্ষেত্রে হাইকোর্ট সিদ্ধান্ত দিবে। হাইকোর্ট যেটা বলবে ওই জেলার অনুসন্ধান বিচার চলবে। তাহলে ১৮৫ হলো সন্দেহের ক্ষেত্রে। যখন একই বিষয়ে ২ টা মামলা চলে, তখন যেকোনো একটা মামলা চালানোর জন্য হাইকোর্টের দ্বারস্থ হতে পারবে। এরপরে ১৮৮ এখানে বলছে যে বাংলাদেশের বাইরে সংগঠিত অপরাধের ক্ষেত্রে। আমরা জানি যে পেনাল কোডে ৪ ধারায় সম্ভবত এটা আছে যে বাংলাদেশের বাইরে এক্সট্রা জুরিসডিকশন যেটা বলে, বাংলাদেশের বাইরে যদি এমন কোন অপরাধ করে যেটা বাংলাদেশে করলে অপরাধ তাইলে তার কি করা যায়? বিচার বাংলাদেশে করা যায়। আর এই সিআরপিসির ১৮৮ তে বলতেছে এটার পদ্ধতি। যখন বাংলাদেশের কোন নাগরিক বাংলাদেশের সীমানার বাইরে যখন কোন অপরাধ করবে, সেটা বাংলাদেশের কোন জাহাজে হইতে পারে, উড়োজাহাজে হইতে পারে, সেটা যেকোনো স্থানেই থাকুক না কেন, বাংলাদেশের সীমানার মধ্যে থাকুক বা বাংলাদেশের বাইরে থাকুক অথবা বাংলাদেশের বাইরে গিয়ে অপরাধ করুক। তাইলে তাকে যে স্থানে পাওয়া যাবে সেই স্থানে সে অপরাধ করছে মর্মে কি হবে? গণ্য হবে এবং তার বিরুদ্ধে সেই স্থানে ব্যবস্থা গ্রহণ করা যাবে। সৌদি আরবে একজন অপরাধ করে আ ধরেন ঢাকায় এসে সে অ্যারেস্ট হইল বা তাকে ধরা হইল। তাইলে এই ক্ষেত্রে কি করতে হবে? তাকে ঢাকায় বিচার করা যাবে। অর্থাৎ তাকে যেখানে পাওয়া যাবে সেখানে বিচার করা যাবে। যেহেতু স্থানটা বাংলাদেশের সীমানা না। এই ক্ষেত্রে আসলে তার অবস্থানটা বা তাকে যেখানে গ্রেফতার করা হইলো এটাই মূল বিষয় এবং এই ধরনের অপরাধের ক্ষেত্রে কিন্তু স্বপ্রণোদিত হয়ে মামলা রুজু করা যাবে। এক্ষেত্রে কি সরকারের অনুমতি নিতে হয়। আমরা ১৯৫ থেকে যখন পড়লাম, এরপরে পড়বো যে ১৯৫ ধারা থেকে পড়বো যে কোন ক্ষেত্রে আসলে সরকারের অনুমোদন নিয়ে মামলা করতে হয়। মানে শুধু অভিযোগ পাইলেই মামলা করা যায় না। ১৫৪ তে কি বললাম যে থানায় অফিসার ইনচার্জের কাছে আমলযোগ্য অপরাধের সংবাদ আসলেই কি করতে হবে? মামলা নিতে হবে। কিন্তু কিছু বিষয় আছে যে আমলযোগ্য অপরাধের সংবাদ নিয়ে আসলেও মামলা নেওয়া যাবে না। এটা নির্দিষ্ট ব্যক্তির অভিযোগ করতে হয়। এই ক্ষেত্রেও যখন বাংলাদেশের কোন নাগরিক বাংলাদেশের বাইরে কোন অপরাধ করে, এই ক্ষেত্রে কিন্তু যে কেউ অভিযোগ করলেই হবে না। এই ক্ষেত্রে সরকারের অনুমোদন লাগবে ১ম এ। অনুমোদন নেওয়ার পর এই আদালত কি করতে পারবে? এই অভিযোগ বা অপরাধ আমলে নিতে পারবে। এর আগে পারবে না। আজকে এইটুকুনি রাখি। আ জানি না আপনাদের এই কালকে শেষ করতে পারবো কিনা। ১৮৮ পর্যন্ত থাকি। কালকে শেষ করলে কালকে যতটুক শেষ করতে পারি অতটুকুনি রিভিশন দিয়ে শেষ করে দিব। আর যদি আপনারা না চান তাইলে এই সিআরপিসি বাদ দিয়ে দিব আজকেই। কালকে থেকে আমরা প্যানাল কোড ধরব।